হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 14 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় বিশ্বের উদ্ভব ও তার বিকাশ এবং তৃতীয় বিশ্বের উপরে ঠান্ডা লড়াইয়ের প্রভাব কতখানি ছিল, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের ভিডিওগুলি নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের মধ্যে দিয়ে নিয়ে আসবো সেই সব প্রশ্নের উত্তরগুলি। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়। বোর্ডে দেখে নিই, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14। প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্বের উত্থান, তৃতীয় বিশ্বের কিভাবে উত্থান হচ্ছে এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাবটা কি পড়ছে, অর্থাৎ তৃতীয় বিশ্বের প্রভাব বিশ্বের উপরে কি পড়ছে। দেখো, তৃতীয় বিশ্ব অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড, এই কথাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই শুরু হয়েছে। 1960 থেকে 70, এই যে 60-এর দশক, এই 60-এর দশকেই এই তৃতীয় বিশ্ব কথাটি প্রথম উঠে আসে। আলজেরিয়ার একজন সাহিত্যিক ফ্রান্স ফ্যানন, তিনি তার রিচার্ড অফ দ্য আর্থ বলে একটি গ্রন্থে এই প্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। যদিও তৃতীয় বিশ্ব কাকে বলা হয় এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে, তবে এই ফ্রান্স ফ্যানন তিনি যে সংজ্ঞা দিয়েছেন সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এশিয়া, আফ্রিকা বা লাতিন আমেরিকার যেসব সদ্য স্বাধীনতা প্রাপ্ত, অর্থাৎ সবেমাত্র স্বাধীনতা পেয়েছে যেসব দরিদ্র দেশ বা যেসব দেশগুলি এখনো স্বাধীনতা পায়নি, স্বাধীনতার জন্য আন্দোলন করছে, এই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। আর এই ফ্রান্স ফ্যাননের কাছে আমেরিকা অর্থাৎ পুঁজিবাদী বিশ্ব ছিল প্রথম বিশ্ব, আর সমাজতান্ত্রিক রাশিয়া ছিল দ্বিতীয় বিশ্ব। প্রথম বিশ্ব আর দ্বিতীয় বিশ্ব অর্থাৎ আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং দ্বিতীয় বিশ্ব অর্থাৎ সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, এই দুই জোটের বাইরে যেসব অনুন্নত দেশ রয়েছে সেই দেশগুলিকে বলা হয় তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। এখন আরেকজন ঐতিহাসিক ডেভিড হরোউইচ, তিনি একটা গ্রন্থ লিখেছেন ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম। তিনি বলছেন, তিনি এই তৃতীয় বিশ্বের সংজ্ঞার ক্ষেত্রে অর্থনৈতিক বিকাশের তথ্য দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে যেসব দেশ দরিদ্র, অর্থাৎ যেসব দেশ অনুন্নত, উন্নত নয়, অনুন্নত, উন্নয়নশীল দেশের প্রতি তার যারা মুখাপেক্ষী, এই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। আবার মাও জেদং, চীনের যিনি রূপকার আধুনিক চীনের, তিনি আবার বলছেন যে সারা বিশ্বের যেসব দেশগুলি নির্যাতিত, অবহেলিত, দরিদ্র, এই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। আরেকজন ঐতিহাসিক জে মিলার, তিনি একটা গ্রন্থ লিখেছেন দ্য পলিটিক্স অফ দ্য থার্ড ওয়ার্ল্ড। এই গ্রন্থে দ্য পলিটিক্স অফ দ্য থার্ড ওয়ার্ল্ড গ্রন্থে তিনি বলছেন যে কমিউনিজম অর্থাৎ সাম্যবাদী জোট আর পুঁজিবাদ অর্থাৎ আমেরিকার জোট, এই জোটের বাইরে যেসব দেশগুলো পড়ে আছে এই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। তাহলে অর্থাৎ তৃতীয় বিশ্ব এটাই দাঁড়ায় যে প্রথম বিশ্ব আমেরিকা, দ্বিতীয় বিশ্ব রাশিয়া, এর বাইরে অর্থাৎ এই দেশগুলির জোটের বাইরে যেসব অনুন্নত দেশ রয়েছে, যেগুলি সবে স্বাধীনতা পেয়েছে, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দরিদ্র দেশ, লাতিন আমেরিকার কিছু দরিদ্র দেশ, এই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্বের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে দেখব যে উদ্ভবের কারণ, কেন তৃতীয় বিশ্বের উদ্ভব হচ্ছে, আগে তো ছিল না, 1960-এর আগে তো এই গল্পটা ছিল না। তাহলে তৃতীয় বিশ্ব কোথা থেকে এলো? তৃতীয় বিশ্বটা এলো যে বিভিন্ন পাশ্চাত্য দেশ, ইংল্যান্ড, ফ্রান্সের মতো, জার্মানি, নেদারল্যান্ডের মতো পাশ্চাত্য শক্তিশালী দেশ, তারা যেসব জায়গায় উপনিবেশে স্থাপন করেছিল আফ্রিকা, এশিয়াতে, সেই উপনিবেশিকতার অবসান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ভারতবর্ষের কথা যদি বলা যায়, 1947 সালেই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হচ্ছে এবং 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তার 2 বছরের মাথায় ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, ইংরেজরা ভারত ছেড়ে চলে যাচ্ছে। তা ঠিক এই রকম সময়ে, এই 1945-এর পরবর্তী সময়ে কিন্তু পরবর্তী 10 বছরের মধ্যে এশিয়া, আফ্রিকার অনেক জায়গায় উপনিবেশিকতাবাদের অবসান ঘটে, সাম্রাজ্যবাদের অবসান ঘটে। ফলে এই সব দেশগুলো যারা সবেমাত্র স্বাধীনতা পেয়েছে
এই দেশগুলো কিন্তু নিজেদের উন্নত করার জন্য তারা একটা ইউনিটি গড়ে তোলে এবং নিজেদেরকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে তারা জাহির করতে থাকে। এবং এইভাবে দেখা যায় প্রায় 66টি দেশ, 66টি দেশ কিন্তু এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা স্বাধীন হয়েছিল এবং এই দেশগুলো সবই ছিল তৃতীয় বিশ্বের দেশ। এছাড়া আটলান্টিক চার্টারের কথা বলা যায়। আটলান্টিক চার্টার নিয়ে একটি টিকা প্রশ্ন আমি তোমাদেরকে এই পেপারে দিয়েছি, ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সারা বিশ্বে কিভাবে শান্তি স্থাপন করা যায় তার জন্য মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলসের একটি জাহাজে, যুদ্ধ জাহাজে মিলিত হচ্ছেন এবং তারা একটা চার্টার স্বাক্ষর করছেন। পরবর্তীকালে অন্যান্য দেশ এই চার্টারকে সম্মতি দিচ্ছে এবং এই চার্টারে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা বিশ্ব শান্তি রক্ষার জন্য একটা জাতিপুঞ্জ তৈরি করা হবে এবং একথাও বলা হচ্ছে যে প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে, অর্থাৎ সারা বিশ্বে আর উপনিবেশ থাকবে না, সাম্রাজ্যবাদ থাকবে না, অর্থাৎ সমস্ত সাম্রাজ্যবাদ ধ্বংস হবে। যেসব ঔপনিবেশিক শক্তির আন্ডারে যেসব দেশগুলো রয়েছে তারা স্বাধীন হবে। তাই এই চার্টার অর্থাৎ এই আটলান্টিক চার্টারের ভিতর দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকগুলি দেশ কিন্তু স্বাধীন হয়ে যায়। এই স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি তৃতীয় বিশ্বের আন্ডারে চলে আসে। আরেকটি কারণ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি এই ঠান্ডা লড়াইয়ের আবর্তে না ঢুকে অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন তিনি চালু করেন। অর্থাৎ এখানে প্রথম বিশ্ব মানে পুঁজিবাদী জোট এবং দ্বিতীয় বিশ্ব অর্থাৎ সাম্যবাদী জোট, এই দুই জোটের মধ্যে না গিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার একটা সিদ্ধান্ত নেন এবং শুরু করেন জোট নিরপেক্ষ আন্দোলন। এবং এশিয়া আফ্রিকার স্বাধীনতা প্রাপ্ত অনেকগুলি দেশ এই জোট নিরপেক্ষ আন্দোলনে কিন্তু সামিল হয়। তাই আমরা দেখছি যে উদ্ভবের কারণ কিন্তু রয়েছে মূলত তিনটি। একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিকতার অবসান, আটলান্টিক চার্টারের ঘোষণা এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। এই তিনটি ঘটনার ভিতর দিয়ে নতুন নতুন কিছু দেশ স্বাধীনতা পাচ্ছে এবং এই দেশগুলি তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত হচ্ছে। এইভাবে তৃতীয় বিশ্বের উদ্ভব হয়। বৈশিষ্ট্যটা কি? তৃতীয় বিশ্বের চরিত্রটা কি? চরিত্রটা এটাই যে এই দেশগুলো দীর্ঘদিন ধরেই কিন্তু ছিল ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির কবলে। এই কারণে এই দেশগুলি প্রবলভাবে সাম্রাজ্যবাদ বিরোধী, ঔপনিবেশিকতাবাদ বিরোধী এবং এই দেশগুলির মানুষ কিন্তু কৃষ্ণকায় অর্থাৎ কালো রঙের, আর যে ঔপনিবেশিক শক্তি এদেরকে দখল করে রেখেছিল তারা শ্বেতকায় অর্থাৎ ফর্সা। তাই এই অশ্বেতকায় কৃষ্ণাঙ্গ মানুষেরা এরা প্রবলভাবে কিন্তু শ্বেতকায় বিরোধী অর্থাৎ পশ্চিমী শক্তির বিরোধী এরা। এছাড়া এই দেশগুলিতে নানা রকম কুসংস্কার, এদের স্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য এগুলি নিয়ে এই দেশগুলিতে ছিল নানা রকম কুসংস্কারে আবদ্ধ, নানা রকম কুপমণ্ডুকতায় এরা আবদ্ধ এবং এই দেশগুলি অত্যন্ত দরিদ্র। এই দরিদ্রতার কারণে এদের আর্থিক উন্নতির জন্য পশ্চিমী উন্নয়নশীল দেশগুলির প্রতি এরা কিন্তু মুখাপেক্ষী হয়েছিল। তো এইগুলো ছিল এই তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য। এবং এই দেশগুলির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই দেশগুলি তাদের যে পশ্চাৎপদতা, তাদের যে পিছিয়ে পড়ার যে কারণ, সেই কারণগুলো অনুসন্ধান করে সেগুলোকে দ্রুত মেরামত করে দ্রুত তারা এই পশ্চাৎপদতা কাটিয়ে ওঠার জন্য কিন্তু সব সময় সচেষ্ট ছিল। এগুলো ছিল এর বৈশিষ্ট্য। তাহলে এবার আমরা আলোচনা করব যে আন্তর্জাতিক গুরুত্বটা কি, আন্তর্জাতিক প্রভাবটা কি, বিশ্বের প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের প্রভাবটা কি পড়ছে। প্রভাবটা এই যে এই দেশগুলো সবসময় শান্তির প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল। তারা দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক শাসনের কবলে থাকায় তারা স্বাধীনতা পাওয়ার পর তারা শান্তি চাইছিল, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য তারা সবসময় সচেষ্ট ছিল। এবং এই দেশগুলির মধ্যে যদি কোনো বিবাদ বাধে তখন সেই বিবাদের মীমাংসা তারা নিরপেক্ষভাবে বিচার করে সেই বিবাদগুলির তারা মীমাংসা করার চেষ্টা করে। এবং এই তৃতীয় বিশ্বের দেশগুলি নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা একাধিক সংগঠন গড়ে তোলে, যেমন সাউথ সাউথ কোঅপারেশন, যেমন সাউথ সাউথ কনফারেন্স, যেমন আনকেটেড,
যেমন এশিয়ান, যেমন সিয়াটো, সেন্টো, এইসব সংগঠনের মধ্য দিয়ে এইসব দেশগুলি নিজেদেরকে উন্নত করার চেষ্টা করে এবং পারস্পরিকভাবে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার চেষ্টা করে। এরপরে আমরা দেখব যে তৃতীয় বিশ্বে ঠান্ডা লড়াইয়ের প্রভাবটা কি। এই ঠান্ডা লড়াইয়ের প্রভাব কতটা পড়ছে এই তৃতীয় বিশ্বের উপরে, সেটা একটা প্রশ্ন। দেখো, এই তৃতীয় বিশ্বের দেশগুলির উপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব পড়েছিল, যদিও তৃতীয় বিশ্ব দেশগুলো কিন্তু চাইছিল না যে ঠান্ডা লড়াইয়ের আবর্তে তারা ঢুকুক, তবুও বিভিন্ন কারণে এই দেশগুলির উপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব এসে পড়ে। কারণ এই আমেরিকা এবং রাশিয়া তারা বিভিন্ন অজুহাতে এই তৃতীয় বিশ্বের দেশগুলির উপরে তারা হস্তক্ষেপ করে এবং এই জায়গায় তারা সাহায্য করার নামে এসে এই সব দেশগুলিতে তারা প্রভুত্ব বিস্তার করার চেষ্টা করে। এই কারণে তৃতীয় বিশ্বের উপরে ঠান্ডা লড়াইয়ের প্রভাব এসে পড়ে। পরবর্তী সময়ে আমরা দেখব যে তৃতীয় বিশ্বের দেশগুলিতে নানা রকম সংকট ঘনীভূত হচ্ছে, যেমন সুয়েজ সংকট, কোরিয়া সংকট, ভিয়েতনাম সংকট, ভারত পাকিস্তান নিয়ে কাশ্মীর যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, ইরাক কুয়েত যুদ্ধ, এরকম বিভিন্ন যুদ্ধকে কেন্দ্র করে একদিকে আমেরিকার একদিকে রাশিয়া সেই সব যুদ্ধে এসে অংশগ্রহণ করছে বা হস্তক্ষেপ করছে এবং তাদের সাথে সাথে ঠান্ডা লড়াই এসে সেই জায়গায় উপস্থিত হচ্ছে। এইভাবে ঠান্ডা লড়াইয়ের প্রভাব এসে পড়ছে কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশগুলির উপর, এবং আমেরিকা রাশিয়া সর্বদা তৃতীয় বিশ্বের দেশগুলির উপরে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এছাড়া যেসব শক্তি জোট গড়ে উঠেছিল, শক্তি জোট কারা তৈরি করেছিল? আমেরিকা তৈরি করেছিল ন্যাটো, সিয়াটো, এবং রাশিয়া তৈরি করেছিল ওয়ারাস চুক্তি, কমিকন। তো এই সব জোটগুলির প্রভাবও এসে পড়ে এই তৃতীয় বিশ্বের উপর, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এই তৃতীয় বিশ্বের উপরে তাদের প্রভাব পড়ে। তা এই ছিল তৃতীয় বিশ্বের উপরে সংক্ষিপ্ত আলোচনা। এর যে 10 নম্বরের যে অ্যান্সার, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14, তৃতীয় বিশ্বের উত্থান ও বিশ্ব রাজনীতিতে তার প্রভাব আলোচনা করো। 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরটি এইভাবে লিখবে: তৃতীয় বিশ্ব হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন ধারণা। এটির উদ্ভব 6-এর দশকে। আলজেরিয়ার সাহিত্যিক ফ্রান্স ফ্যানন কথাটি প্রথম ব্যবহার করেন, তবে তৃতীয় বিশ্বের সংজ্ঞা নিয়ে মতপার্থক্য আছে। ফ্যানন তার রেচেড অব দি আর্থ গ্রন্থে এই সম্বন্ধে বলেছেন যে রুশ মার্কিন ঠান্ডা লড়াইয়ে উভয় জোটের বাইরে, অর্থাৎ গণতান্ত্রিক ধনতন্ত্রবাদের জোট এবং সমাজতান্ত্রিক জোটের বাইরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে নিয়েই তৃতীয় বিশ্ব গঠিত। তার মতে পশ্চিমী শিবির হলো প্রথম বিশ্ব আর সমাজতান্ত্রিক শিবির হলো দ্বিতীয় বিশ্ব। তবে ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম গ্রন্থে ডেভিড হরোউইচ একটা অর্থনৈতিক বিকাশের ভিত্তিতে তৃতীয় বিশ্বের অর্থ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে অর্থনৈতিক পুঁজিবাদ বা সমাজতান্ত্রিক অর্থনীতির বাইরে সম্পূর্ণ নিজস্ব ধারায় অর্থনৈতিক বিকাশের পথ অনুসরণ করেছে তারাই তৃতীয় বিশ্ব। অন্যদিকে সমাজতান্ত্রিক চীনের চেয়ারম্যান মাও জে দং চীন সহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত ও নির্যাতিত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলে মত প্রকাশ করেন। আবার দি পলিটিক্স অব দ্য থার্ড ওয়ার্ল্ড গ্রন্থে জে মিলার এশিয়া ও আফ্রিকার সেই সব দেশকেই তৃতীয় বিশ্ব বলেছেন যারা কমিউনিস্ট বা পুঁজিবাদী শক্তির নিয়ন্ত্রণাধীন নয়। তিনি অবশ্য কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে লাতিন আমেরিকার দেশগুলিকে চতুর্থ বিশ্ব নামে অভিহিত করেছেন। তাই এই ছিল এই প্যারাতে তৃতীয় বিশ্বের সংজ্ঞা। এরপরে দেখো পরের প্যারাতে বলা হচ্ছে কি তৃতীয় বিশ্বের উদ্ভব। তৃতীয় বিশ্বের উদ্ভব ঘটেছিল বেশ কয়েকটি কারণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় 66টি অনুন্নত দেশ ঔপনিবেশিক শোষণের কবল থেকে মুক্তি পায়। ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডের ঔপনিবেশিকতার অবসান ঘটলে সব স্বাধীনতাপ্রাপ্ত দেশ নতুন করে নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করে। আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদে বিশ্বের সব জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ঘোষিত হয়। ফলে আমেরিকার নিজের প্রচেষ্টায় তৈরি সনদের এই ধারা রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উপনিবেশকে স্বাধীনতা দেওয়ার জন্য ঔপনিবেশিক শক্তিগুলোর উপর চাপ সৃষ্টি করে। ফলে বিভিন্ন দেশে স্বাধীনতা পেয়ে আলাদাভাবে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদ অনুভব করে। ঔপনিবেশিক দেশগুলি ঠান্ডা লড়াইয়ের আবর্তে নিজেদের নিক্ষেপ না করে
জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়। এই জোট নিরপেক্ষ আন্দোলন এই সব দেশকে একজোট করতে সমর্থ হয়। পরের প্যারা দেখো, তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যেকার মৌলিক বৈশিষ্ট্য, অর্থাৎ এই প্যারাতে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে। বৈশিষ্ট্যগুলি হলো: এক, এই সব দেশ একসময় ঔপনিবেশিক বা আধা ঔপনিবেশিক শাসনের অধীনে থাকায় স্বাভাবিকভাবেই সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিরোধী। দুই, দেশগুলি অতি দরিদ্র, এই কারণে এরা স্বভাবতই উন্নত দেশগুলির মুখাপেক্ষী। তিন, কৃষি নির্ভর হলেও আধুনিক উন্নত প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে এরা অনেকটাই পিছিয়ে। চার, শিক্ষা, জনস্বাস্থ্য, আবাসন সমস্ত দিকেই কুসংস্কার, কূপমণ্ডূকতা এখানে এক সাধারণ বিষয়। পাঁচে দেখো, এখানকার অধিকাংশ মানুষই অশ্বেতকায় এবং এরা অত্যন্ত পশ্চিমী বিরোধী। ছয়, জাতীয় স্বাতন্ত্র্যের প্রতি এরা যথেষ্ট শ্রদ্ধাশীল এবং সমস্ত রকম পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে সদা সচেষ্ট। সাত, এই সব দেশের অনেকগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে জড়িত। আট, তৃতীয় বিশ্বের দেশগুলি অর্থনীতিকে উন্নত করে সমাজ ও দেশের প্রগতির জন্য সদা সচেষ্ট। পরের প্যারা দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রভাব পড়ছে। আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনতন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতন্ত্রী রাশিয়ার মেরুকরণ রাজনীতির বাইরে থেকে এই তৃতীয় বিশ্বই হিংসা জর্জরিত পৃথিবীর বুকে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে সদা সচেষ্ট। আন্তর্জাতিক বিবাদগুলির মীমাংসায় তৃতীয় বিশ্বের নিরপেক্ষ ভূমিকা প্রশংসার দাবি রাখে। দুই, মহাশক্তিধর রাষ্ট্র সময়ে সময়ে এদের সক্রিয় সাহায্যের আশায় উদ্গ্রীব থাকে। তৃতীয় বিশ্বের বহু দেশ জাতিপুঞ্জে নিজেদের সমস্যা তুলে ধরেছে এবং এই সব সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান তৃতীয় বিশ্বের উন্নতির লক্ষ্যে গঠিত হয়েছে সেগুলি হল: আনকেটেড ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, নর্থ সাউথ কনফারেন্স, সাউথ সাউথ কোঅপারেশন, OAU অর্থাৎ অর্গানাইজেশন ফর আফ্রিকান ইউনিটি, এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, সেন্টো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন ইত্যাদি। তাই আজকের পৃথিবীতে তৃতীয় বিশ্ব এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। তাই এরপরে শেষ প্যারা, এই প্যারাতে মূল্যায়ন বা এই প্যারাতে ঠান্ডা লড়াইয়ের প্রভাব কতটা পড়ছে তৃতীয় বিশ্বের উপরে তার উপরে এটা লেখা হয়েছে। দেখো, দুই বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার ফলে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি, কিন্তু ওই দুই শক্তি কখনোই নিজেদের মধ্যে উষ্ণ যুদ্ধে জড়িয়ে পড়েনি। অথচ তৃতীয় বিশ্বের দেশগুলির পক্ষে ঠান্ডা লড়াইয়ের আবর্ত থেকে দূরে সরে থাকা কিন্তু সম্ভব হয়নি। অর্থাৎ তৃতীয় বিশ্বের ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব যে যথেষ্ট পড়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে জাপান, ফ্রান্স ও ব্রিটেনের আধিপত্য বিলুপ্ত হয়েছিল। এর ফলে এশিয়া মহাদেশের এক বিশাল অংশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণের লক্ষ্যে এগিয়েছিল ধনতান্ত্রিক আমেরিকা বা সমাজতান্ত্রিক রাশিয়া উভয় দেশই। ফলে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত যে ইউরোপে হয়েছিল তা ওই দুই মহাশক্তির হস্তক্ষেপে এবার এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়ল। তৃতীয় বিশ্ব তা থেকে রক্ষা পেল না। দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ, সুয়েজ সংকট, আরব ইসরায়েল বিরোধ, ভিয়েতনাম সংকট, ইরাক ইরান যুদ্ধ, ইরাক কুয়েত লড়াই, পাক ভারত যুদ্ধ ইত্যাদি হলো তার প্রকৃষ্ট উদাহরণ। নিজেদের স্বার্থে বৃহৎ শক্তিবর্গের গড়ে তোলা একাধিক শক্তি জোট তৃতীয় বিশ্বের উপর ঠান্ডা লড়াইকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। এইভাবে 1954 খ্রিস্টাব্দে মার্কিন মদতে কমিউনিস্ট চীনকে প্রতিরোধ ও ভিয়েতনামে কমিউনিস্ট আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। এছাড়াও মধ্যপ্রাচ্যে গড়ে তোলা হয় মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা অর্থাৎ মেডো, MEDO, মিডল স্টেট ডিফেন্স অর্গানাইজেশন 1955। পরবর্তীকালে এটির নাম হয় বাগদাদ চুক্তি বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, সেন্টো। মধ্যপ্রাচ্যে রুশ আধিপত্য রোধ ও সেখানকার খনিজ তেল সম্পদের উপর কর্তৃত্ব স্থাপনই ছিল এটি প্রতিষ্ঠার লক্ষ্য।
বৃহৎ শক্তিবর্গের মদতে কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, সুয়েজ সংকট, আরব ইসরায়েল সংঘর্ষ ইত্যাদির প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের উপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব ক্রমশ তীব্র আকার ধারণ করে। তবুও এশিয়া ও আফ্রিকা মহাদেশের অন্তর্গত বিভিন্ন দেশ ঠান্ডা লড়াইয়ের প্রভাবকে কাটিয়ে জাতীয়তাবাদ ও মানবতার বিজয় রথ এগিয়ে নিয়ে চলেছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গৌরবজনক ভূমিকা পালন করে চলেছে। তো এই ছিল তৃতীয় বিশ্বের উপরে 10 নম্বরের 500 ওয়ার্ডের যে নোটস, সেই নোটসটি তোমাদের সামনে আমি নিয়ে এলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের আরও অন্যান্য প্রশ্নের ভিডিও ক্লাস আমি খুব দ্রুত আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অনেক প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।